মৌলবাদী তাণ্ডব অব্যাহত বাংলাদেশ জুড়ে। ভাঙচুর 4 মন্দির, 8 বিগ্রহ, খুন হলেন পুরোহিত। হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করুন। কয়েকদিন আগে ঢাকা সফরে গিয়ে বার্তা দিয়ে এসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সেই হুঁশিয়ারিতেও হলো না কাজ। বৈষম্যহীন বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব অরাজকতা অব্যাহত। গত 48 ঘন্টায় ভাঙা হলো 4টি মন্দির। সেগুলিতে থাকা 8টি বিগ্রহ পুরোপুরি ধ্বংস করা হয়েছে। এমনকি হামলায় প্রাণ গিয়েছে নাটোরের একটি মন্দিরের পুরোহিতের। শেখ হাসিনার পলায়নের পর 4 মাস কেটে গিয়েছে বাংলাদেশে। ঢাকার মসনদে এখন মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার। সংখ্যালঘু তথা হিন্দুদের উপর নির্যাতনের কথা স্বীকারও করছে তারা। তবু অত্যাচার বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই বাংলাদেশ জুড়ে। চলতি বছরে পাকিস্তানের থেকেও বাংলাদেশে হিন্দুরা 20 গুণ বেশি হামলার শিকার হয়েছেন। 24 ঘন্টা আগেই রীতিমতো পরিসংখ্যান দিয়ে কথা জানিয়েছে নয়াদিল্লি। তারপরেই সামনে এলো নাটোরের মতো ভয়াবহ ঘটনা। বৃহস্পতিবার থেকেই ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং দিনাজপুরের বীরগঞ্জে 3টি মন্দিরে হামলা চালায় মৌলবাদীরা। হালুয়াঘাটের সাকুয়াই এলাকায় বন্দের পাড়া মন্দিরের 2টি বিগ্রহ ভাঙচুর করা হয়। পাশাপাশি বিলডোরা এলাকায় পলাশকান্দা মন্দিরও ছিল দুষ্কৃতীদের আক্রমণের লক্ষ্য। বিগ্রহ ধ্বংস করা হয়েছে সেখানেও। ঘটনায় মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে আলাউদ্দিন নামে স্থানীয় এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলা চলেছে বীরগঞ্জের ঝাড়বাড়ি শ্মশান কালী মন্দিরেও। সেখানে 5টি বিগ্রহ পুরোপুরি ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। তাদের দাবি, ভাঙচুর চালানোর সময় দুষ্কৃতীরা ইসকন বিরোধী স্লোগান দিচ্ছিল। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছে মন্দির কমিটির সভাপতি জনার্দন রায়। সর্বশেষ ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। আক্রমণের লক্ষ্য ছিল নাটোরের বড়হরিশপুরের কেন্দ্রীয় মহাশ্মশান। সেখানকার কালী মন্দিরে ভাঙচুর চালানোর পর খুন করা হয়েছে পুরোহিত তরুণ চন্দ্র দাসকে, যার বয়স ছিল 55 বছর। শনিবার সকালে ওই পুরোহিতের হাত পা বাঁধা মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। জানা গিয়েছে মহাশ্মশানের মন্দিরেই থাকতেন ওই পুরোহিত। এদিন সকালে অন্য পুরোহিতরা সেখানে গিয়ে দেখেন মন্দিরের দানবাক্স এবং ভাণ্ডার ঘরের তালা ভাঙা, আর ভোগ ঘরের বারান্দায় পুরোহিতের মৃতদেহ পড়ে রয়েছে। অপরদিকে পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রামে এলো দ্বিতীয় জাহাজ। পাকিস্তান থেকে আমদানি করছে বাংলাদেশের ব্যবসায়ীরা। ভারতকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন প্রতিনিধির হুঁশিয়ারি, বিতর্কিত মন্তব্যের মধ্যে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করছে ঢাকা। চলতি সপ্তাহেই করাচি থেকে দ্বিতীয় পণ্যবাহী জাহাজ পৌঁছে গেল চট্টগ্রাম বন্দরে। এর আগে গত নভেম্বরে পাকিস্তান থেকে পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী MV ইউয়ান জিয়াং ফা ঝাং নামে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছয় গত শনিবার। প্রচুর পরিমাণ পরিশোধিত চিনি, খনিজ পদার্থ, ডলোমাইট রয়েছে জাহাজটিতে। এখন নাকি বাংলাদেশের ব্যবসায়ীদের পাকিস্তান থেকে পণ্য আমদানি করবার জন্য জোর দিতে বলা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতো একরকম বাধ্য হয়েই বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছেন। ঢাকা ট্রিবিউন এবং ডেলি অবজারভারের মতো বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী করাচি থেকে দুবাই হয়ে মোট 811টি কন্টেনার বোঝাই মালপত্র নিয়ে বাংলাদেশের বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। প্রথম আলো একটি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, প্রায় 7,000 টন পরিশোধিত চিনি আমদানি হয়েছে বাংলাদেশের পাকিস্তান থেকে। জাহাজে 171টি কন্টেনারে রয়েছে ডলোমাইট। এছাড়া কাঁচ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল রয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে কাপড়ের রোল, আলু, আখের গুড়, লোহার টুকরো, রেজিন ইত্যাদি। প্রসঙ্গত, এই মুহূর্তে পাকিস্তানের করাচির সঙ্গে সরাসরি জাহাজ যোগাযোগ তৈরি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস প্রশাসন। 10 দিনের মধ্যে করাচি থেকে চট্টগ্রামে পৌঁছে যাচ্ছে পণ্য। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। 1971 সালের বেশ কিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইউনূস আবেদন করেছেন ইসলামাবাদকে। পাশাপাশি বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া, সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারে দুদেশই সম্মত হয়েছে বলে জানা যাচ্ছে। বঙ্গোপসাগরে তৈরি চিটাগাং বন্দরটি কৌশলগতভাবে ব্যবহার করত এর আগে বাংলাদেশ। শেখ হাসিনার আমলে ওই বন্দর দিয়ে বাণিজ্য করেছে ভারত। নজরদারিও ছিল প্রচণ্ড কড়া। 2004 সালে 1500 বাক্স চীনা গোলাবারুদ বাজেয়াপ্ত হয়েছিল সেখানে। এখন পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের সূত্র ধরে বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে বাংলাদেশ জুড়ে বলে আশঙ্কা করছে ভারত। এই বিষয়টির দিকে নজর রাখছে ভারতের বিদেশ মন্ত্রক। চরম অরাজকতা চলছে বাংলাদেশ জুড়ে। এবার মুক্তিযোদ্ধার গলায় ঝোলানো হলো জুতোর মালা। বাংলাদেশের ঘটনায় নিন্দার ঝড়। বাংলাদেশ থেকে কি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা হচ্ছে?
তত্ত্বাবধায়ক সরকারের একাধিক পদক্ষেপে এই প্রশ্ন আগে উঠেছিল। এবার মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানোর মতো নক্করজনক ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। অভিযোগের তীর জামাত শিবিরের দিকে। এখানেই শেষ নয়, কুমিল্লার ওই ঘটনায় মুক্তিযোদ্ধার পরিবারকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছে হামলাকারীরা। মুক্তিযোদ্ধাকে হেনস্থার ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশ জুড়ে। ঘটনার নিন্দা করেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দপ্তরও। তবে প্রধান উপদেষ্টার দপ্তর অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিল। সোমবার সন্ধে পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আতঙ্কে বাড়ি ছেড়ে চলে গিয়েছে ওই মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। ঘটনার প্রতিবাদে মিছিল করেছে বিএনপিও। রবিবার দুপুরে কুমিল্লার 14 গ্রামের বাতিসা এলাকায় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 78 বছর বয়সী ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই ওরফে কানু। রাজনৈতিক কারণে 8 বছর ঘর ছাড়া ছিলেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফিরেন। রবিবার দুপুরে জামাত শিবিরের একদল লোক তার বাড়িতে হামলা চালায়। কানুকে জোর করে কাছের স্কুলের মাঠে নিয়ে যাওয়া হয়। এরপর তার গলায় জুতোর মালা পরিয়ে অপমান করানো হয় তাকে। তার সঙ্গে চলে শারীরিক হেনস্থা। কানু বারবার তাকে ছেড়ে দেওয়ার কথা বললেও হামলাকারীরা সে কথা কানে তুলেনি। অভিযুক্তরাই সেই ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করেছে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছেন ওই মুক্তিযোদ্ধা। তাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে শুয়েই তার প্রশ্ন, কার জন্যে দেশ স্বাধীন করেছিলাম আমরা? এভাবে জুতোর মালা পরার জন্য নিশ্চয়ই নয়। এলাকা ছাড়ার আগে কানুর পরিবারের সদস্যরা অভিযোগ করেন। থানায় গেল পুলিশ অভিযুক্তদের নামে অভিযোগ নিতে চায়নি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। এবার দিল্লিকে কূটনৈতিক চিঠি ইউনূস সরকারের। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য দিল্লিকে চিঠি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যা ঢাকার কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ওই চিঠি পাঠানোর বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর জন্য ভারতকে চিঠি পাঠিয়েছি। বিচার প্রক্রিয়ার মুখোমুখি করানোর জন্যই আমরা শেখ হাসিনাকে ফেরত চাইছি। কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত সরকারকে সবটা জানানো হয়েছে। এর আগে সোমবার সকালে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট ভারতে পালিয়ে যাওয়া পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি পাঠানো হচ্ছে। বিষয়টি প্রক্রিয়াধীন। জাহাঙ্গীর আলম চৌধুরীর দাবি, ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই সূত্রেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ জুড়ে চলছে চরম অরাজকতা, নৈরাজ্য। তার মাঝে প্রবল চাপে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকার। মায়ানমার সীমান্তে দুর্নীতি, আরাকান আর্মি। 2 মাসে বাংলাদেশে অনুপ্রবেশ 60,000 রোহিঙ্গার। মায়ানমারে বিদ্রোহী আরাকান আর্মি রাখাইনের বেশিরভাগ অঞ্চলের দখল নিয়েছে। তার জেরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চিন্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে দীর্ঘ। গত 2 মাসে রাখাইন থেকে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। রবিবার কথা জানালো মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংবাদ মাধ্যমকে এদিন তিনি জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নতুন করে কোনো রোহিঙ্গাকে নিজেদের দেশে বাংলাদেশে প্রবেশ করতে দিতে চাইছিল না। এদিন ইউনূস প্রশাসনের নীতিগত অবস্থান এটাই ছিল। কিন্তু এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে শেষ পর্যন্ত 60,000 রোহিঙ্গাকে প্রবেশ করতে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ। তবে তাদের আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। বিভিন্নভাবে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছেন বলে দাবি তৌহিদের। অপরদিকে নরেন্দ্র মোদীর মুকুটে নতুন পালক যুক্ত হলো। এবার কুয়েতে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রীর মুকুটে নয়া পালক। এবার কুয়েতের সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মান দেওয়া হলো নরেন্দ্র মোদীকে। বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত 20তম আন্তর্জাতিক সম্মান পেলেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক বন্ধুত্বের বার্তাবহ এই সম্মান সাধারণত রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়। এর আগে বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধানদের কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে। প্রসঙ্গত 2 দিনের সফরে শনিবার কুয়েতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন নরেন্দ্র মোদী। কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে বায়ান প্রাসাদে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেই সঙ্গে ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে দ্য অর্ডার অফ মুবারক আল কবির সম্মানে ভূষিত করা হয় নরেন্দ্র মোদীকে। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে ট্রাম্পের কাছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 5 দিনের আমেরিকা সফরে নজর দ্বিপাক্ষিক সম্পর্কে। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে নয়াদিল্লি ও ওয়াশিংটন সম্পর্ককে
জোরদার মজবুত করতে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে 5 দিনের আমেরিকা সফরে রওনা হচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্পের জয়ের পরেই প্রথম ভারত থেকে মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধি দল আমেরিকার পরবর্তী সরকারি কর্তাদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, জয়শঙ্কর দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন ট্রাম্পের সঙ্গে। পাশাপাশি আমেরিকায় নিযুক্ত রাষ্ট্রদূত, বিদেশ মন্ত্রকের অন্য আধিকারিকদের সঙ্গেও একটি আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। তা প্রসঙ্গত 2016 থেকে 2020 ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সমীকরণ ছিল নিবিড়। গত নভেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পরেই তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরাট বড় বদল, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ফিরতে চলেছে পাশ ফেল প্রথা। শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে কেন্দ্রীয় মোদী সরকার। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল প্রথা ফেরাতে চলেছে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণীর কোনো পড়ুয়া পরীক্ষায় সফল না হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বের হবার পর 2 মাসের মধ্যে ফের পরীক্ষা বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। তৃতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হলো। তবে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষা অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকরা। প্রয়োজনে গলদ কোথায় তা খুঁজে বের করা হবে। প্রসঙ্গত 2019 সালে কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল, দেশের সমস্ত প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। 5 বছর পর সেই শিক্ষার অধিকার আইনে ফের বদল আনছে মোদী সরকার।